আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানেই আছো আশা করি খুবই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে ফোর্থ ইয়ারের ভূগোলে ইবনে খালদুনের অবদান সম্পর্কে আলোচনা করব। তো এ যাবৎ পর্যন্ত ফোর্থ ইয়ারে আমি এখনো ক্লাস দিই নাই, এটা আমি প্রথম দিচ্ছি। আর তোমরা একটু মনে রাখবে যে তোমাদের ফার্স্ট ইয়ারের থটস অ্যান্ড কনসেপ্টের সাথে ফোর্থ ইয়ারের অনেক মিল আছে, যেহেতু সিলেবাস চেঞ্জ হয়ে তোমাদের এই কোর্সটা ফার্স্ট ইয়ারে চলে গেছে এখন। তো ফার্স্ট ইয়ারের যে কনসেপ্টের ক্লাসগুলো হয়েছে সেগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু অনেক ভালো ফল পাবে। অনেকগুলো ক্লাস কিন্তু ফার্স্ট ইয়ারে দেয়া আছে। তো আজকে আমরা পড়ব কি ভূগোলে ইবনে খালদুনের অবদান। এটা কিন্তু প্রায়ই মাঝে মাঝে কোশ্চেনগুলো তোমরা যদি দেখো তাহলে দেখবো খুবই এই কোশ্চেনটা কমন একটা কোশ্চেন। তো ইবনে খালদুন সম্পর্কে এখন আমরা একটু আলোচনা করি। ইবনে খালদুন ভূগোলে যেসব মুসলিম ভূগোলবিদ অবদান রেখেছেন তার মধ্যে কিন্তু ইবনে খালদুনের অবদান অনেক বেশি। এই জন্য ওনারটা আমরা স্পেশালি কিন্তু আলাদা করে পড়ি। তো উনি জন্মগ্রহণ করেছিলেন 1332 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 1406 খ্রিস্টাব্দে। তো উনার পুরো এটা তো ইবনে খালদুন হিসেবে উনি পরিচিত, কিন্তু উনার আসল নাম হচ্ছে ওয়ালি উদ্দিন আব্দুর রহমান। তো আমরা ভূগোলে উনি যে যে অবদান রেখেছেন তা বলা শুরু করি। প্রথমে আমরা কি বলবো, প্রাকৃতিক ভূগোলে অবদান। ইবনে খালদুন কিন্তু প্রাকৃতিক ভূগোলে অবদান রেখেছেন। তো ইবনে খালদুন যেই সময়কার, সেই সময়ে একটা ধারণা প্রচলিত ছিল যে পৃথিবীটা গোলাকার, কিন্তু এটা পানির উপরে আঙ্গুর ফলের মতো ভাসে। তো আল্লাহ তাআলা যখন মনে করলেন যে পৃথিবীতে মানুষ কিংবা অন্যান্য প্রাণী পাঠাবেন, তখন এই স্থলভাগটাকে খণ্ড খণ্ড করে দিলেন। কিন্তু ইবনে খালদুন এটাকে বিশ্বাসযোগ্য মনে করেন নাই। তো উনি যে ধারণাটা দিয়েছেন প্রাকৃতিক ভূগোল সম্পর্কে সেটা হচ্ছে, তিনি বলেছেন পৃথিবী গোলাকার, কিন্তু এই গোলাকার পৃথিবীর যে পানি অংশ অর্থাৎ মহাসাগর পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। আর তিনি বলেছেন তার ধারণা মতে প্রাকৃতিক গভীরতা, পৃথিবীর প্রাকৃতিক গভীরতা হচ্ছে গোলকের কেন্দ্র, আর এই গোলকের কেন্দ্রটাই হচ্ছে পৃথিবীর কেন্দ্র। আর পৃথিবীর যে কোনো বস্তু সহ পৃথিবীর ওই কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছে, সবকিছু পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছে। এই যে উনি ধারণা দিয়েছিলেন যে সবকিছু পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়েছে, এটা কিন্তু পরবর্তীতে কি মাধ্যাকর্ষণ শক্তি যে আমরা পড়েছি, সেই মাধ্যাকর্ষণ শক্তির সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এর সাথে মিলে যায়, তাই না? তাহলে ওনার প্রাকৃতিক ভূগোলেও কিন্তু আমরা অবদান দেখতে পাই। তাহলে একটা পয়েন্ট গেল কি প্রাকৃতিক ভূগোলে ইবনে খালদুনের অবদান। দ্বিতীয় আমরা কি বলতে পারি যে গাণিতিক ভূগোলে ইবনে খালদুনেরও কিন্তু অনেক অবদান রয়েছে। গাণিতিক ভূগোলে উনি ধারণা করেছেন যে পৃথিবীর যে নিরক্ষরেখা এটাই হচ্ছে সবচাইতে বড় বৃত্ত। আর এই নিরক্ষরেখা কি করেছে, পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করেছে। প্রকৃতপক্ষে কিন্তু তাই না? এখন আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি যে নিরক্ষরেখায় পৃথিবীকে সমান উত্তর আর দক্ষিণ দুইটা ভাগে ভাগ করেছে। তো উনি সেই সময়ই বলেছিলেন যে নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করেছেন, এবং তিনি এই নিরক্ষরেখাটাকে 360টা ভাগে ভাগ করেছেন। এবং তিনি বলেছেন কি যে মেরু অঞ্চলের নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের যে ব্যবধান সেটা হচ্ছে 90 ডিগ্রি কৌণিক ব্যবধান। তো এভাবেই তিনি কিন্তু গাণিতিক ভূগোলেও অবদান রেখেছেন, এই যে সব ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে। তারপরে তিনি কি করেছেন যে জ্যোতির্বিদ্যা সম্বন্ধীয় যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি অবলম্বন করে তিনি অক্ষরেখা, দ্রাঘিমা রেখার পরিমাপও করেছেন। তো তার এগুলোই হচ্ছে তার গাণিতিক ভূগোলের অবদান। ঠিক আছে, এখন আমরা আসব তিনি কিন্তু মেইনলি যে জিনিসটাতে দুটো জিনিসে অবদান বেশি রেখেছেন সেটা হচ্ছে বাসযোগ্য পৃথিবী সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন। তার
যে কনসেপ্ট সেটা দিয়েছেন, আর একটা দিয়েছেন হচ্ছে তিনি মানবীয় ভূগোলে তিনি অবদান রেখেছেন। তো আমরা এখন প্রথমেই যেটা মানে আগে তো বললাম প্রাকৃতিক ভূগোলে অবদান, গাণিতিক ভূগোলে অবদান, এখন আসবো আমরা কি যে বাসযোগ্য পৃথিবী সম্পর্কে তার ধারণা বা তার অবদান কি কি তিনি বলেছেন। বাসযোগ্য পৃথিবী সম্পর্কে তিনি বলেছেন কি যে একটু বলে নেই তো মানে গাণিতিক ভূগোলে তিনি আরেকটু অ্যাড করেছেন, আরো কিছু অ্যাড করেছেন। সেটা হচ্ছে তিনি তার ধারণা ছিল যে নিরক্ষরেখায় সূর্য সমকোণে পতিত হয়, অর্থাৎ সেই সময় সূর্যের তাপ সবচেয়ে মানে বেশি থাকে, আর যে স্থানগুলোতে তির্যকভাবে পতিত হয় সেখানে সূর্যের তাপ কম থাকে। উনি কিন্তু এটাও বলেছেন। এখন আমরা আসবো কিসে, বাসযোগ্য পৃথিবী সম্পর্কে বর্ণনায়। তো বাসযোগ্য পৃথিবী সম্পর্কে ইবনে খালদুন বলেছেন যে নিরক্ষরেখা যে অঞ্চলটা, সে অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, দুই সময় ব্যতীত। বছরের দুইটা সময়ে সূর্য হচ্ছে 63.5 ডিগ্রি দূরত্বে সরে যায়, তাছাড়া বাকি সব সময় নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। আর এই জন্য নিরক্ষরেখা কি হয়েছে, উষ্ণতা অনেক বেশি, তাপমাত্রা বেশি, আর তাপমাত্রা বেশি হওয়ার কারণে এই অঞ্চলে কিন্তু মানুষ বসবাস করতে পারে না। তিনি আরো বলেছেন কি যে পৃথিবীতে যে স্থলভাগ রয়েছে সেই স্থলভাগের বেশিরভাগ অঞ্চলই পাহাড়, পর্বত, মরুভূমি প্রভৃতি দ্বারা আবৃত। তো ওনার ধারণা যে এই আবৃত অংশটাতে কিন্তু মানুষ বসবাস করতে পারে না, অ্যাকচুয়ালি কিন্তু এই অঞ্চলে মানুষ বসবাস করতেও পারে না। এবং তিনি ধারণা দিয়েছেন যে পৃথিবীর দক্ষিণাঞ্চল অপেক্ষা উত্তরাঞ্চলে মানুষের বসবাস বেশি। কারণ কি হয়েছে, দক্ষিণাঞ্চলে এই মরুভূমির পরিমাণ বেশি, উত্তরাঞ্চলে অত বেশি না থাকার কারণে কি হয়েছে, এই অঞ্চলে উত্তরাংশে, পৃথিবীর উত্তরাংশে মানুষের বসবাস বেশি। আর উনি বলেছেন নিরক্ষরেখায় যেহেতু সূর্য খুব বেশি তাপমাত্রা দেয়, সূর্যের তাপ বেশি, সেই জন্য এই অঞ্চলে লোক সংখ্যা বেশি না বা বসবাস করতে পারে না। কিন্তু খুব শীত না, খুব গরম না, এরকম স্থান অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু মানুষের বসবাসের পরিমাণটা বেশি। এইটা হচ্ছে কি নিরক্ষরেখা থেকে প্রায় 64 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত মানুষ বসবাস করে থাকে। তারপরে হচ্ছে অতিরিক্ত ঠান্ডার কারণে ওই অঞ্চলে আর বসবাস করে না। তাহলে দেখা যাচ্ছে কি নিরক্ষীয় অঞ্চলেও, তার ধারণা মতে নিরক্ষীয় অঞ্চলেও মানুষ বেশি বসবাস করে না, আবার 64 ডিগ্রি অক্ষাংশের পরেও মানুষ বেশি বসবাস করে না। তো তিনি বলেছেন যে উত্তর অংশে মানুষ বেশি বসবাস করে এবং এই অংশে কি হয়েছে, তোমার ওই যে মরুভূমি, পাহাড় পর্বতের পরিমাণ কম, উনি এ কথাটা বলেছেন। আর মোট যে স্থলভাগ, এই স্থলভাগের 1/4 অংশে মানুষ বসবাস করে, বাকি যে 3/4 ভাগ অংশ, সেই অংশে কিন্তু মানুষ বসবাস করে না। তিনি জলবায়ুর উপর বেস করে মানুষ যে বিভিন্ন জায়গায় বসবাস করে, এইরকম সেই জলবায়ু অঞ্চল হিসেবে তিনি 7টা জলবায়ু অঞ্চলে পৃথিবীকে বিভক্ত করেছেন। উত্তর অংশে, দক্ষিণের না, উত্তরের অংশকে তিনি 7টা ভাগে বিভক্ত করেছেন। আমি বোর্ডে লিখেছি, একটা জায়গা হয় নাই, সেটা আমি মুখে বলে দিব। তো প্রথম অঞ্চলে তিনি কোন কোন অঞ্চল, এখানে কিন্তু আমি সবগুলো জায়গার স্বল্পতার কারণে সবগুলো অঞ্চল লিখতেও পারি না, 2-1টা করে বাদ গিয়েছে। তোমরা একটু বইটা দেখে নিবে, আমি তারপরে বলে যাচ্ছি যে আমি যেগুলো লিখেছি। প্রথম অঞ্চলটা হচ্ছে কি আইলস অব দ্য ব্লেসেড, নাইজার, নুরিয়া ও নীল নদের অংশ, উৎস অঞ্চল, তারপরে অ্যাঙ্গোলা, আবিসিনিয়া, ভারত মহাসাগর, দক্ষিণ চীন, লঙ্কা দ্বীপ, মালাগাসি বা মাদাগাস্কার, এগুলো হচ্ছে উনি প্রথম অঞ্চল বলেছেন। আর উনি আর একটা জিনিস করেছেন, এই যে পৃথিবীর 7টা জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছেন, এই 7টা জলবায়ু অঞ্চলকে আবার তিনি 10টা করে সাব ক্লাসেও বিভক্ত করেছেন। তো আমি সাব ক্লাসগুলো বলছি না, তোমাদের যে মেন
অঞ্চলগুলো সেগুলো বলছি। দ্বিতীয় অঞ্চলের মধ্যে কি কি রয়েছে? সাহারা মরুভূমি, দক্ষিণ মেসের, সুয়েজ উপসাগর, হেজাজ, নাজদ, বাহরাইন, ভারত মহাসাগর, পারস্য উপসাগর, সিন্ধু, কাবুল, কাশ্মীর, চীন প্রভৃতি। এরপরে হচ্ছে তৃতীয় অঞ্চলের মধ্যে কোনগুলো রয়েছে? সেগুলো হচ্ছে মরক্কো, ভূমধ্যসাগর, আলজেরিয়া, তিউনিসিয়া, ত্রিপলি, ফিলিস্তিন, দক্ষিণ সাইপ্রাস, সিরিয়ার মরু অঞ্চল, দক্ষিণ ইরাক, পারস্য অঞ্চল, আফগানিস্তান, তিব্বত, উত্তর চীন। ঠিক আছে। এরপরে চতুর্থ অঞ্চলে যেটা আছে সেটা হচ্ছে পর্তুগাল, দক্ষিণ স্পেন, গ্যাসকনি, সিসিলি, সাইপ্রাস, মাল্টা, সিরিয়া, মেসোপটেমিয়া, সিসিলি দুবার হয়ে গেছে, দক্ষিণ আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কিস্তান, দাজলা, ফোরাত, এই প্রভৃতি অঞ্চলগুলো হচ্ছে চতুর্থ অঞ্চলের আওতায়। ষষ্ঠ অঞ্চলটা হচ্ছে কি? আটলান্টিক মহাসাগর, সাজান আর বুলগেরিয়ার যে অঞ্চলে বসবাসকারী অঞ্চল, তারপরে ব্রিটানিয়া, নরম্যান্ডি, ফ্রান্স, বার্গান্ডি, লরেন, বোহেমিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রাশিয়া, কৃষ্ণসাগর, ভলগা অঞ্চল, ককেশাস, কিপচাক এলাকা প্রভৃতিগুলো কিন্তু আমি এখানটা একটা জিনিস আগে পরে লিখে ফেলেছি। আমি ষষ্ঠ অঞ্চলটা আগে লিখেছি, পঞ্চম অঞ্চলটা পরে লিখেছি। এটা হচ্ছে ষষ্ঠ অঞ্চলের আওতায় পড়েছে। পঞ্চম অঞ্চলটায় কি কি আছে? আটলান্টিক আছে, আটলান্টিক মহাসাগর আছে, উত্তর স্পেন, পিরেনিজ, আলপস, ফরিসিয়া, উত্তর ইটালি, জার্মানি, আড্রিয়াটিক সাগর, মেসিডোনিয়া, আর্মেনিয়া, কাস্পিয়ান সাগর, জর্জিয়া, আনাতোলিয়া প্রভৃতি। ঠিক আছে। আর সপ্তম অঞ্চলটা কি? আটলান্টিক, তারপরে হচ্ছে উত্তর ইংলিশস্তান, তারপরে আইসল্যান্ড, পোল্যান্ড, ডেনমার্ক, তারপরে হচ্ছে তোমার ফিনল্যান্ড, বুলগেরিয়া, ককেশাস এলাকা, তারপরে কিপচাক এলাকা, তারপরে ওই যে ইয়াজ মাজের দেয়াল, এই সব অঞ্চলগুলো হচ্ছে সপ্তম অঞ্চলের মধ্যে পড়েছে। এটাই হচ্ছে তিনি বাসযোগ্য পৃথিবী সম্পর্কে বর্ণনা দিয়েছেন। তাহলে বাসযোগ্য পৃথিবী সম্পর্কে আমরা একটু কনসেপ্ট পেলাম যে উনি কোন ধারণা করেছেন এবং কোন ধারণার উপর বেস করে বর্ণনাটা দিয়েছেন। ঠিক আছে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, উনি কিন্তু মানব ভূগোলেও অনেক অবদান রেখেছেন। তাহলে আমরা প্রথমে কি পেলাম? প্রাকৃতিক ভূগোলে অবদান, তারপরে গাণিতিক ভূগোলে অবদান, তারপরে পেলাম হচ্ছে কি এটা বাসযোগ্য পৃথিবী সম্পর্কে তার ধারণা, তিনি যে ধারণা দিয়েছেন সেটা। এরপরে আসবো আমরা মানবিক ভূগোল সম্পর্কে, মানবিক ভূগোলে তার অবদান। ইবনে খালদুন কিন্তু উনি বহু গুণে উনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি একাধারে ছিলেন ইতিহাসবেত্তা, তিনি ছিলেন সমাজবিজ্ঞানের জনক, তিনি একজন ভূগোলবিদ, তিনি একজন দার্শনিক, তিনি একজন তোমার হচ্ছে এই যে রাজনীতিবিদ। তো উনার সব দিকেই কিন্তু অবদান আছে। তো উনাকে কিন্তু সমাজবিজ্ঞানের জনকও বলা হয়। উনি কি করেছেন? পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের বসবাস, খাদ্য, বাসস্থান তো বললামই, বসবাস, খাদ্য, তারপরে পেশা, ভৌগোলিক পরিবেশের উপর প্রভাব, জলবায়ুর উপরে প্রভাব, এইসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। ঠিক আছে। তো উনি এইসব আলোচনা করতে গিয়ে, যেহেতু উনি সমাজবিজ্ঞানের জনক, তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে এইগুলোকে আলোচনা করেছেন। হ্যাঁ, ঠিক আছে। তিনি তার দক্ষতা দিয়ে, গবেষণা দিয়ে এমন ভাবে বর্ণনা করেছেন। তার বিখ্যাত যে গ্রন্থ মুকাদ্দিমা, এই মুকাদ্দিমাতেই কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে। তো তিনি ইতিহাসের যে বিভিন্ন ঘটনাবলী লিপিবদ্ধ করেছেন, সেখানে তিনি সত্যকে মিথ্যা থেকে আলাদা করেছেন। সম্ভব, অসম্ভব এইগুলো বিষয়কে তিনি প্রাধান্য দিয়েছেন। আর কি করেছেন? সমাজবিজ্ঞান বিশ্লেষণের ক্ষেত্রে তিনি বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন যেই অঞ্চলের সমাজ তিনি বিশ্লেষণ করবেন তার অবস্থানটা সঠিকভাবে চিহ্নিত করার কথা বলেছেন। আর বলেছেন কি, যে মাঝে মধ্যে যেসব ঘটনা পরিস্থিতির সৃষ্টি হয় এবং আদৌ যে পরিস্থিতি সৃষ্টি হবে না, এইগুলোকে তিনি পৃথক পৃথক করেছেন। তিনি তার নিজস্ব দক্ষতা দিয়ে, নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে এসবগুলো কিন্তু বর্ণনা করেছেন।
তিনি সমাজবিজ্ঞানকে কি করেছেন, 6টা বিষয় ভিত্তিক অধ্যায়ে ভাগ করে বর্ণনা করেছেন। এই বর্ণনাটা কিন্তু তার মুকাদ্দিমা বইতে 6টা অধ্যায়ে আছে। আমি তোমাদেরকে ওই 6টা বিষয় একটু লিখে দেখাই। প্রথমেই কি লিখেছে, প্রথম অধ্যায়ে তিনি কি করেছেন, সাধারণ সমাজ, মানব সমাজ এর প্রকারভেদ ও ভূমিকা। তারপরে দ্বিতীয়টা যেটা, সেটা যাযাবর সমাজ, অর্থাৎ তিনি যে 6টা বিষয় ভিত্তিক অধ্যায় করেছেন, এই হচ্ছে সেই 6টা বিষয় ভিত্তিক অধ্যায়। প্রথম অধ্যায় এটা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে যাযাবর সমাজ, জাতীয় উপজাতির উদ্ভব, তৃতীয় অধ্যায় হচ্ছে রাষ্ট্র, খেলাফত, সার্বভৌমত্ব ও শাসকের কার্যাবলী, চতুর্থ হচ্ছে সভ্য সমাজ, দেশ, শহর ও নগরী, পঞ্চম হচ্ছে ব্যবসা বাণিজ্য, জীবনযাত্রা পদ্ধতি ও জীবিকা অর্জনের উপায়, আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে বিভিন্ন বিজ্ঞান আয়ত্তের পদ্ধতি। এইভাবে তিনি কি করেছেন, মানবিক ভূগোলে অবদান রেখেছেন তার। ঠিক আছে, এরপরে যে লাস্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশে তার প্রভাব রয়েছে। পরিবেশের ক্ষেত্রে তিনি তার মতবাদ বা তার মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন কি, একই অক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও মহাদেশীয় যে অঞ্চল আছে, সেই মহাদেশীয় অঞ্চলের এক এক জায়গায় কিন্তু এক এক ধরনের ভৌগোলিক এবং যে সাংস্কৃতিক উপাদান, সেই উপাদানের উপর বেস করে কি হয়, মানুষের আচার আচরণ, বৈশিষ্ট্য সবকিছু কিন্তু পরিবর্তন হয়। কোনো অঞ্চলের জলবায়ুর উপরে, অর্থাৎ এই যে একই অক্ষাংশে হওয়া সত্ত্বেও জলবায়ুর ভিন্নতার কারণে কি হচ্ছে, এই পরিবেশের সাংস্কৃতিক বা প্রাকৃতিক পরিবেশের ভিন্নতার দরুন তাদের সবকিছু পরিবর্তন সাধিত হচ্ছে। এই পরিবর্তন সাধিত হওয়ার কারণে কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে যেহেতু তাপমাত্রা বেশি, মানুষ বসবাসের অনুপযোগী, সেই অঞ্চলে কি হচ্ছে, নিগ্রোরা বেশি বসবাস করছে, তাদের আচরণ কি বর্বর, আর তাদের হচ্ছে আচরণ নিষ্ঠুর টাইপসের, যাযাবর ধরনের তাদের জীবন ব্যবস্থা। পক্ষান্তরে যে অঞ্চলটা
মেরু অঞ্চলের দিকে সেখানটায়, আর নিগ্রোদের চেহারা হবে কি কালো ধরনের। হ্যাঁ, ওখানে তাপমাত্রা বেশি হওয়ার কারণে। পক্ষান্তরে কি হবে, মেরু অঞ্চলের দিকে যেখানটায় তাপমাত্রা কম, শীত প্রধান অঞ্চল, সে অঞ্চলে মানুষের গায়ের রং হবে ফর্সা, চোখগুলা হবে সাদাটে টাইপের, একটু গোলাটে টাইপের এরকম হবে। তো এই যে দেখা যাচ্ছে কি যে এক এক অঞ্চলে ভৌগোলিক পরিবেশের কারণে তাদের আচরণ সবকিছু পরিবর্তন হয়েছে। তিনি উদাহরণস্বরূপ কি বলেছেন যে মিশরে কি হয়েছে, ওখানটায় উর্বর মৃত্তিকা, জলবায়ু অনুকূল থাকার কারণে এই সব অঞ্চলের মানুষগুলো হয় কি তাদের ভিতরে রসবোধ বেশি এবং একটু অসাবধান। পক্ষান্তরে মরক্কো অঞ্চলে কি হয়, পাহাড় পর্বত বেশি থাকার কারণে এই অঞ্চলের মানুষগুলো হয় খুব সাবধানী এবং সতর্ক। তাহলে দেখা যাচ্ছে উনি এইভাবে বর্ণনা করেছেন যে ভৌগোলিক এবং সাংস্কৃতিক পরিবেশের কারণে এক এক অঞ্চলের মানুষের আচার আচরণ সবকিছুর পরিবর্তন সাধিত হয়। এটাই ছিল আজকে আমাদের ইবনে খালদুনের অবদান। তাহলে ইবনে খালদুনের অবদানের ক্ষেত্রে আমরা কোন কোন অংশটা বর্ণনা করেছি আরেকটু আমি রিভিশন করে দিই। প্রথমে আমরা বলেছি যে প্রাকৃতিক ভূগোলে অবদান, তারপরে বলেছি হচ্ছে গাণিতিক ভূগোলে অবদান, তারপরে বাসযোগ্য পৃথিবী সম্পর্কে তার ধারণা, তারপরে বলেছি মানবীয় ভূগোলে অবদান, তারপরে আমরা বলেছি পরিবেশের উপরে তিনি যে ব্যাখ্যা করেছেন সেটা। তাহলে আমরা মোট 5টা ব্যাখ্যা করলাম। এইভাবে তোমরা এটা পড়ে নিও আর ভালো থেকো, অনেক ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকে আল্লাহ হাফেজ।